চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। নিস্তব্ধে নীরবে না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জ বন্দরের হাকডাক ওয়ালা নেতা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য শিক্ষানুরাগী মোহাম্মদ আবুল জাহের। শুক্রবার রাত 2:30টায় রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 5 মেয়ে ও 2 ছেলে সহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় আবুল জাহের নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছাড়াও জেলা পরিষদের নির্বাচিত সদস্য, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, নাসিম ওসমান মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি এবং শিকদার আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জাদ্রেল এই রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুতে তার নিজ মহল্লা বন্দর শাহী মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবুল জাহের সম্প্রতি শ্বাসকষ্ট ও সর্দি কাশি সহ করোনা উপসর্গ নিয়ে প্রায় 20 দিন যাবৎ ওই হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা AKM সেলিম ওসমান শোক প্রকাশ জানিয়েছেন। এইদিকে 15ই আগস্ট শনিবার বাদ আছর পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ নাসিম ওসমান মডেল হাই স্কুল প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা AKM সেলিম ওসমান, বিভিন্ন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিগণ সহ সর্বস্তরের জনগণ অংশ নেয়। পরবর্তীতে তার নিজ মহল্লা হাফেজিবাগ কবরস্থানে তার মা বাবার পাশে সমাহিত করা হয়। আকরাম হোসেনের ক্যামেরায় একটি বিশেষ প্রতিবেদন। দীর্ঘ বছর আমরা তাদের কাছ থেকে তার সাথে রাজনীতি করতে পেরেছি। তার রাজনৈতিক জীবনে আমরা কখনোই দেখি নাই যে তার সাথে কথা বলতে আসলে সে কখনো গভীর ছিলেন। তিনি কিন্তু হাসি মুখে আমাদের সাথে কথা বলতেন। তিনি আমাদের জেলা জাতীয় পার্টির একজন প্রিয় অভিভাবক ছিলেন, আমাদের সুখে দুঃখে পাশে ছিলেন। আমরা আজকের এই বিদায়ী লগ্নে তার পৃথিবীর আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের সানাউল্লাহ সানু ভাই, আকরাম আলী শাহিন ভাই, অ্যাডভোকেট মজিদ খন্দকার সহ যারা একসাথে দীর্ঘকাল রাজনীতি করে আন্দোলন সংগ্রাম করে এই জীবনটা পাড়ি দিয়ে এসছেন, তাদের কাছে বলবো আমরা যার যার এলাকায় আমাদের জাহের ভাইয়ের জন্য দোয়া চাইব, মাগফিরাত কামনা করবো। মহান রাব্বুল আলামিন যাতে তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন এবং তার পরিবারের সকলেই জানে এই সুখ সইতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো মন হয়ে যায় আল্লাহর হস্তে জনপ্রতিনিধি হিসাবে তার কাছে আমরা সকলের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনপ্রাণ মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, অত্যন্ত একজন দক্ষ মানব কল্যাণে উনি প্রমাণ করেছেন অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। আমি বলবো দীর্ঘ আমি যে সময়টা আসলে পেয়েছি, আমি জায়গার সাথে
প্রায় 29 বছর রাজনীতি করার সুযোগ হয়েছে। আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনার যে মেধা, উনি যেভাবে মানে যে কোনো পরিবেশে যে কোনো মানে সময় যে কোনো ভাবে মানে পরিবেশ পরিস্থিতি সুন্দরভাবে বুঝিয়ে নেওয়া যে বিষয়গুলো আছে তার সেই ক্যাপাসিটি আল্লাহ পাক দিয়েছিল। সত্যি মানে আসলে সত্যি কথা বলতে শহর জায়গাটা পূরণ হওয়ার মতো আর না, আর মানে খুঁজে পাবো বলে এটা আমি মানে মনে করি না। আমি শুধু একটা কথাই বলবো, যাহা অত্যন্ত ভালো ছিল, দীর্ঘদিন যাবৎ এর সাথে রাজনীতি করেছে, রাজপথ থেকে শুরু করে সাংগঠনিক থেকে শুরু করে জনগণের কল্যাণে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করছি। আমি একটি কথা বলবো, অত্যন্ত ভালো লোক। আমি যাহার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমি বিভিন্নভাবে অনুরোধ করবো, আপনারা যদি ওনার কথা কোনো ভিন্ন পরিমাণ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর একটি কথা বলতে চাই, আপনারা মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করে এবং কবরের মধ্যে ব্যস্তি, বিছানা ব্যস্তি, খানা ব্যস্তি, পোশাক ব্যবস্থা মহান আল্লাহ পাক করে দেন। সেদিন আমি সকলের কাছে বিভিন্ন অনুরোধ করবো, আপনারা অন্তর থেকে দোয়া করবেন। আমি কথা অধিকার করলাম এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। অত্র অঞ্চলের নারায়ণগঞ্জের বাসিন্দা এবং অত্র এলাকার ময় মুরব্বী, ছোট বড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অত্র এলাকার নেতা আবু জাহের, যিনি গরিব দুঃখী মানুষের, জনসাধারণের সবার উপকার করেছেন। সেই নেতা আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আর কোনোদিন ফিরে আসবেন না। শুধু উনি রেখে গিয়েছেন তার নীতি আদর্শ স্মৃতিগুলি। আজকে সেই 15 আগস্ট, এই 15 আগস্টে 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে হত্যা করা হয়েছিল। আর সেই দিনে আমাদের এই প্রিয় নেতা আলহাজ আবু সাহেব চেয়ারম্যান, উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমাদের মনে খুবই ব্যথা। ওনার মতো একজন লোক আমাদের দরকার ছিল এবং ওনার মতো লোক আমরা দ্বিতীয় আর পাবো বলে আমি মনে করি না। ওনার মতো একজন ভালো লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। উনি ন্যায়ের পথে ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। উনি কারোর সাথে উনি ঝগড়া বিবাদ করেন নাই। তাই আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজকে আমরা এখানে যারা হাজির হয়েছি সবাই আল্লাহ রব্বে উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন এবং ওনার জন্য দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে। আমি তার আপনার বিটির আপনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে এবং তার পরিবার পরিজন সুখকে শক্তিতে পরিণত করে সামনে থেকে এগিয়ে যেতে পারে, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহের ভাইকে আপনারা চিনেন। আজকে খুব বেশি কিছু বলার মন মানসিকতা আমার রাত্র 3টার পরে খবর শোনার পরে আর সেটা নাই। আপনারা, আমি জানি আপনাদের মনের মধ্যে উনি স্থান করেন। আপনারা ধৈর্য সহকারে আজকে যে নামাজে এসছেন সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য জনাব সেলিম ওসমান। আমার আব্বু আছে, আমার আব্বু হয়তো বা ভিতরে যদি কোনো কিছু ভুল করে থাকে বা কেউ মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আমি কেউ কাছে পানা জানা থাকে বা আপনার যদি কেউ কাছে পানা জানা থাকে তাহলে সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। হয়ে গেছে, উনি ঢাকায় গত রাত্রে ইন্তেকাল করেছেন। উনি এমন একটা দিনে ইন্তেকাল করলেন যে ওনার মৃত্যুবার্ষিকী কবে
এটা আর বাংলার মানুষকে চিন্তা করতে হবে না, বন্ধবাসীকে চিন্তা করতে হবে না। বঙ্গবন্ধু এবং ওনার মৃত্যুবার্ষিকী একই দিনে এবং মৃত্যুর সময়টা প্রায় একই সময়। আমি বলবো কিছু অনুগ্রহ করবে পূর্বক আমার আশেপাশে যারা আছেন প্রত্যেককে আমি বলবো জানাজার লাইনটা করে নেওয়ার জন্য। জানাজার লাইন এই বন্দরের উন্নয়ন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চালানোর জন্য আমরা চিন্তা ভাবনা করতাম। আমরা চিন্তা ভাবনা করতাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজকে আমি যে স্কুলের মধ্যে দাঁড়িয়ে আছি, নাসির ওসমান স্কুল, এটার জন্য তার যা পরিশ্রম ছিল, সকলের জন্য এরকম পরিশ্রম থাকতো তাহলে আজকে এই বন্দর সেই বন্দর থাকতো না। এক সময় তো আছে গান্ধী বন্দর, ওনার মন মানুষের ভিতরে সবসময় এইভাবেই থাকতো যে ভাই কিভাবে আমার এলাকার মানুষগুলি শান্তি থাকতে পারবে, মানুষের চলার পথে ভুল থাকবে। আমারও চলার পথে যথেষ্ট পরিমাণ ভুল ত্রুটি ছিল, তবু আমরা চেষ্টা করেছি মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা সাধারণত 4 জন মানুষ একসাথে কাজ করতাম। আমার সাথে আপনাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান রশিদ ভাই ছিলেন, যিনি একসময় আমার বাবার সাথে রাজনীতি করেছিলেন। আবু জাহেদ সাহেব আমার বড় ভাই নাসির ওসমানের সাথে রাজনীতি করেছিলেন। আমার ছোট ভাই প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মুকুল, তারাও একসাথে কাজ করছি, কিন্তু আমরা কেউ এক দলের না। একজন আওয়ামী লীগের, একজন জাতীয় পার্টি, একজন বিএনপি। আমি কোনোদিন দেখি নাই যে কেউ যদি ভালো প্রস্তাব দেয়, সে আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক আর বিএনপি হোক, এই 3 জনের মানুষের সহযোগিতা যদি না থাকতো তাহলে হয়তো আমি জীবনে কখনো সেলিম ওসমান হতে পারতাম না। আমাকে সঠিক নির্দেশনা দেওয়া তাদের কাজ ছিল। মাঝে মাঝে আমাদের অনেক নেতা কর্মী জাতীয় পার্টি তার কাছে অনেক বেশি আবদার করে ফেলতেন। আমি দলকে কখনো প্রাধান্য দিইনি, এলাকার মানুষকে প্রাধান্য দিতাম। সেই কারণে হয়তো আমার দোষটাই যাহাই কাজে নিয়ে নিত। অনেকে ওনার উপর অভিমান করতো, রাগ করতো। আমার কারণে যদি কারো জাহেরের উপরে রাগ থাকে, দুঃখ থাকে, আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমরা 4টা মানুষ একসাথে চললাম, একটা মানুষ আমাদের থেকে চলে গেল। আমি জানি না আমি কতক্ষণ আছি। রশিদ ভাই অসুস্থ মানুষ, কাছে আসলে ওনার সাথে এলাকায় গেছি। এত বেশি আজকের দিনে উনি প্রোগ্রাম নিয়েছেন, এত বেশি প্রোগ্রাম আমাদের শরীর আর চলে না। আমি শুধু আজকে যাবেন এই আশেপাশে দাঁড়িয়ে একটা কথাই বন্দর মানুষের বলবো, আমরা 4 জন যেভাবে চলে এসেছি, আমার 5টা চেয়ারম্যান যেভাবে চলে এসছে, আমার মেম্বাররা যেভাবে চলে এসছে, আমার কাউন্সিলররা যেভাবে চলে এসছে, বন্দরের প্রত্যেকটা মানুষ আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন। মনে বড় আশা ছিল যাহাই ফিরে আসবেন। কখন শুনি ভালো, কখন শুনি যায় অবস্থা। যখন ভালো শুনি তখন অনেক আশা করি। আমি বন্দরবাসীর কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানি। যখনই দোয়ার কথা বলেছি তখনই আপনারা দোয়ায় বসে গেছেন। এমন কোন মসজিদ নাই যে গত কয়েক শুক্রবার ওনার জন্য দোয়া করা হয়নি। যার ভাই চলে গেছেন, যাওয়ার আগে কিছু কষ্ট পেয়েছেন, তবে এটা জেনে রাখবেন এই মৃত্যুটা শহীদী মৃত্যু। কেউ যদি মহামারীর সময়
তার মৃত্যু ঘটে, তাহলে কিন্তু সরাসরি তিনি জান্নাতবাসী হয়ে যায়। হযরত আলী ভাই সৌভাগ্যবান, আল্লাহ তাকে অনেক বেশি পছন্দ করেছেন। তার জন্য আমি বলবো শুধু আমার আগেই ওনাকে নিয়ে গেলেন, ওনার আগে যাওয়ার কথা ছিল না। কখনো শরীরের দিকে তাকান নেই, কি ডায়াবেটিস আছে না কিডনি প্রবলেম, কোনো বাদ-বিচার ছিল না। তাকে কাজ দিলে তাকে কাজ সম্পূর্ণ করতেই হবে। শরীরের দিকে তিনি চালানো, ওনার সাথে আবার শেষ সামনাসামনি দেখা। যখন আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিক করতে যাব, ওনাকে আমি বারবার মানা করেছি আপনি যাবেন না, আপনি কখনোই যাবেন না। আমি এসেই দেখি উনি ওখানে সমস্ত আয়োজন উনি করলেন। কেন? এই স্বাস্থ্য কমপ্লেক্সটা ভালো করতে হবে, এটা 50 শয্যা থেকে 100 শয্যায় করতে হবে। এলাকার লোকজন টাকা পয়সা আমার হাতে তুলে দিল। আমরা পাচ্ছি না, যেহেতু সরকারি জায়গায় আমরা পারলাম না, ঝাড়খণ্ডে দেখাতে পারলাম না যে আমরা পারলাম। এরপরের দিনই আমি ওনাকে বললাম আপনি চেষ্টা করেন, উনি চেষ্টা করেন না। তারপরের দিন রাত্রেবেলায় উনি লাঞ্চে অ্যাফেক্টেড হলেন। এরপরে আমরা ঢাকায় ভর্তি করার পরে আবার নারায়ণগঞ্জে নিয়ে এসেছিলাম। তার এত বেশি অক্সিজেনের প্রয়োজন ছিল যেটা নারায়ণগঞ্জে দেওয়া সম্ভব না। পরের দিন আবার তাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। চিকিৎসায় তার পরিবার, আমি এরকম পরিবার কখনো দেখিনি। কোনো চাহিদা ছিল না। ওনার দুটো ছোট ছেলে, 5টা মেয়ে, একটা মেয়ে বিদেশ আছে, আর 4টা জামাই। যেইভাবে পরিশ্রম করেছে দিনের পর দিন, সবচেয়ে বেশি আমার ভাবি একজন স্বামীর জন্য মানুষ এত কষ্ট করতে পারে আমার জীবনে আমি কখনো শুনিও নেই, দেখিও নেই। এই পরিবারটার জন্য আপনাদের দোয়া করতে হবে, দোয়া করতে হবে এই পরিবারটার জন্য। আমরা কে কখন থাকবো জানি না, কিন্তু বন্দরের মানুষে এখন আমরা কষ্ট করেছি শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা একটার পর একটা স্কুল বানিয়েছি, আমরা নবীগঞ্জ কলেজকে সরকারি কলেজ বানিয়েছি। আপনারা সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকে সুস্থ রাখবেন, এলাকার মানুষকে সুস্থ রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা চালু হয়ে যায়, আমাদের অসহায় বাচ্চাগুলি যেন লেখাপড়া শুরু করতে পারে। আমাদের খাদ্যদ্রব্যের অভাব পড়েছিল, তার জন্য লকডাউন খুলে দেওয়া হয়েছে। আমাদের বন্দর থেকে কিন্তু এই করোনা ভাইরাসের উৎপত্তি। আল্লাহর রহমতে বন্দরে কিন্তু আমরা এখনো ভালো আছি। আর এই প্রথম আমি যে মানুষটাকে প্রথম থেকে সাবধান করেছিলাম তার শারীরিক অসুস্থতার কারণে 2.5 মাস ওনাকে আমি 5 তলা থেকে নিচে নামতে দিইনি। যখন আমি রাস্তায় বেরিয়ে গেলাম তখন উনি আর সহ্য করতে পারলেন না, উনি আমার বাধা শুনলেন না, উনি বেরিয়ে পড়লেন। এমন একটা বন্ধু ছিল আমার, আমি রাতে 2টা 2:30 পর্যন্ত আমার অফিসে বসে কাজ করতাম, উনি নারায়ণগঞ্জের ওখানে গিয়ে বসে থাকতেন। আমি আমার কর্মচারীদের একটা কথা বলতো না মুখ দিয়ে, শুধুমাত্র আমি ভালো থাকতে পারবো কিনা, আমি উত্তেজিত হয়ে যাবো কিনা, আমাকে ঠান্ডা করার জন্য বহুদিন উনি ফজরের নামাজের আগে আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়ে তারপরে উনি অফিসে এসেছেন। আমি তার জন্য দোয়া করি। আজকে আপনাদের কাছে মানুষের সম্বন্ধে আমার বললে শেষ হবে না। আমি আপনাদের নিয়ে আবার একদিন বসবো। তার আগে ওনার চেহারা অনুষ্ঠানটি এই ইসলামী আগামী বুধবার 19 তারিখ আপনারা যারা জানাজায় হাজির হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে আমার দাওয়াত রইল। আমরা পর্যায়ক্রমে আজকে ধীরে সারাদিন ব্যাপী যাতে কোনো রকমের জনসমাগম না হয় আমরা সেইভাবে আমরা জিনিসটা আপনাদের জানিয়ে দেব। আমরা সকাল থেকে অনুষ্ঠানটা করবো। আমাদের ওখানে একটা শোক বই থাকবে, আপনারা আসবেন, উপস্থিত হবেন, শোক বই আপনারা
লিখে দিয়ে যাবেন, সবগুলি মানুষ একসাথে হওয়ার চেষ্টা করবে না। এটা আমাদের পরিবারের পক্ষে। তারপর আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকেও থাকবে আপনাদের জন্য আমন্ত্রণ। ওটা আমরা কয়েকদিন পরে করবো, সুবিধা মতো সেটা আপনাদেরকে জানাই দেবো। আমি চাই যাই করুক আর না করে, যদি কোনো ভুল যদি করে থাকে আপনারা আমাকে বলেন, জাহির ভাইকে আপনারা আজকে জানাজার পরে সম্পূর্ণ মুক্ত করে দেন, উনি যেন কোন রকম কবরে আঘাত না পান। যেই মানুষটা হসপিটালের বিছানায় এত আঘাত পেয়েছে, সেই মানুষের কবরটা যেন শান্তি হয়, উনি যেন সরাসরি জান্নাতুল স্থানে নিতে পারেন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। গাল মন্দ যা সব আমার জন্য। উনি আমাকে রেখে দিয়ে চলে গেছেন, আমার কোনো দুঃখ নাই যদি আপনারা সবাই তার জন্য দোয়া করেন। আমরা যে কোনো সময় চলে যাব। এমন সিনিয়র বলতে আমি আর রশিদ ভাই আছি আপনাদের গোলামি করার জন্য। আমরা জনপ্রতিনিধি বা কোনো বড় চেয়ার বসানোর জন্য আমরা না। আমি প্রথম দিকে বলি, এখন রশিদ ভাই বলে আমরা গোলামি করার জন্য এসেছি, বছরে গোলামি করবো। আপনাদের যা যা উপদেশ থাকবে আমাদের কাছে পৌঁছে দিবেন। রশিদ ভাই রেগুলার বন্দরে বসবে, ওনারা ইউনিয়ন অফিসে বসবে। আপনারা কেউ এমন কোনো অনুষ্ঠান হাতে নেবেন না যেখানে জনসমাগম হবে, এরকম কোনো অনুষ্ঠান আমরা নিব না। আজকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কন্যা আমাদেরকে কিন্তু বলে দিয়েছেন কোনো অবস্থায় কোনো চাঁদা উঠবে না এবং কোনো বড় আয়োজন করা যাবে না। শুধুমাত্র মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, কোরআন খতম, তার জন্য দোয়া। এই দোয়ার সাথে আজকে আমরা জাহির ভাইয়ের জন্য দোয়া করবো এবং আপনাদের দোয়া আমি জানি আল্লাহর কাছে পৌঁছে যাবে। আর এত দোয়া করেছি যে কি হয়তো আল্লাহ এতদিন পর্যন্ত ওনাকে হায়াত রেখেছিলেন এবং উনি কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছেন। আমি আবারও সবাইকে অনুরোধ করবো আমরা তাড়াতাড়ি জানাজা করবো, তারপরে আমাদের দাফন হবে। হাফিজবাগ কবরস্থানে ওখানে আমার বাবা মা আছে, তার জন্য ওখানে কবরের জন্য নির্ধারিত স্থান করা হয়েছে। আমরা আবার উঠবো। আমি সারাদিনের জন্য 19 তারিখ এই স্কুলে বসবো। এই স্কুলে আমরা করবো মেয়েদের জন্য ওনার যে বসত বাড়ি আছে, মেয়েরা বসত বাড়িতে যাবে, ছেলেরা এখানে যাবে। আমি আবারও অনুরোধ করলাম সকলের প্রতি, ভুল ত্রুটি বলতে পারি, ভুল ত্রুটি করতে পারি, ক্ষমা সমান দৃষ্টিতে দেখবেন। আর যদি অত বড় ভুল করে থাকি তাহলে আমার সাজা হবে। আমার সাজা দেওয়ার মালিক আপনারাই। আমাকে অন্তত জানিয়ে নিন যে আমি কি ভুল করছি। আর জাহির ভাই যদি কোনো ভুল থাকে সমস্তটাই আমি আমার কাঁধে নিয়ে নিলাম। আজকে মনটা ভরে গেল, জানাজাটা কে বলবে। জাহির ভাই বড় ছেলে যখন বললো, শোন আঙ্কেল আমি জানাজাটা বলবো, বাপের জানাজার ছেলে বলবে। আমি জেনে নেওয়ার থেকে বড় কোনো ছেলে বাপের ঋণ শোধ করতে পারে কিনা। ভুল ত্রুটি আপনারা মাফ করে দেবেন। জানাজাটা পড়ুক, আমরা জানাজায় অংশগ্রহণ করি। আমরা রশিদ ভাই, আমি, আমার পাত্র চেয়ারম্যান, আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার মমতা সাহেব উপস্থিত হচ্ছেন, কমিশনার সাহেব উপস্থিত হচ্ছেন। সবার পক্ষ থেকে আমরা একটা জিনিস আপনাদের চাই, মাফ চাই। মাফ করবেন, আমাদেরকে মাফ করবেন, জাহির ভাইকে মাফ করে বিদায় দিবেন। সবাইকে ধন্যবাদ। আমরা জাহির ভাইয়ের শুধু দোয়া না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে ভারতবার্ষিকী, আমরা সেই দোয়া করবো। সেই দোয়া আপনারা অংশগ্রহণ করবেন। হয়তো এই তাড়াহুড়োর জন্য ভুল ত্রুটি হতে পারে। ইমান যদি আমাদের ঠিক থাকে, আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই দোয়া কবুল করবেন। আপনাদের সবার কাছে ক্ষমা চাই। কখনো বৃষ্টি, কখনো রোদ, এর ভিতর দিয়ে এত বড় একটা জানাজা হবে, এটা যদি আমি জানতাম তাহলে কিন্তু সমর্থিত আমরা জানাজার আয়োজনটা করতাম। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য
এখানেও যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আমারই ভুল হয়েছে, সেটা জন্য আপনারা ক্ষমা করবেন। অনেকগুলি অনুষ্ঠানের মাঝখান দিয়ে সময়টুকু আমাদেরকে বের করে নিতে হয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। সকলের কাছে আমি কৃতজ্ঞতা চাই এবং ক্ষমা চাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। আমরা এখন জানাজার অনুষ্ঠানে যাবো, জানাজার অনুষ্ঠানের পরে খবর হবে, খবরের পরে দোয়া হবে। এখানে একটা সংক্ষিপ্ত দোয়া করে দেওয়া হবে জানাজার পর পর। জানেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا সম্পন্ন করেছি আল্লাহ, তার ছেলেই জায়গা পরিচালনা করেছে। আল্লাহ তুমি এই জায়গার প্রবলেম মঞ্জুর করে দাও। আল্লাহ হাদিসের মধ্যে যে অনেক লোক আল্লাহ হাফেজের যে কারি আছে, হাদিস সাহেব আছে, আল্লাহ কারো না কারো দোয়া রসিলায় আল্লাহ তুমি হাফেজ সাহেব সাহেবের জীবনের গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তার কবরে আজাদ করে নাজাত করে দাও। আল্লাহ তার যে সন্ন্যাসী তার ছেলেদের এই সন্ন্যাসীটা পূরণ তৌফিক দান করে দাও। আল্লাহ তার পরিবার পরিজন ছেলে মেয়ে আল্লাহ সবাইকে সবর করার তৌফিক দান করে দাও। আল্লাহ আজ যে দিনে এই শোক দিবসে ইন্তেকাল করেছে যারা যারা এই দিনে বঙ্গবন্ধু সহ তার লোকজন ইন্তেকাল করেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সঙ্গে সঙ্গে তোমার কাছে আরো ফরিয়াদ জানাই, আমাদের এমপি সাহেবকে হায়াতে তৈবা দান করে দাও, সুস্বাস্থ্য দান করে দাও। আল্লাহ যেভাবে পরিচালনা করলে এই পুরো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট পরিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারে, সেইভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।